হ্যালো বাচ্চারা, পরিবেশ রসায়ন পর্ব 9 আজকে আমরা পড়াশোনা করব গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। তো শুরুতেই বলে রাখি যে অনেকেরই অনেকগুলো কোশ্চেন আসছে যে কয়টা লেকচার হবে, কতটা লেকচারে আমরা কমপ্লিট করব। এগুলো আমি বারবার অ্যান্সার দেওয়ার পরেও আজকের ক্লাসে শুরুতেই বলি যে আমরা টোটাল 12টা লেকচার নিব, এর মধ্যে 8টা হয়েছে, আজকে 9 নাম্বার, এরপরে আরো 3টা ক্লাস আসবে। এই 12টা লেকচারে পরিবেশ রসায়নের A to Z কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আজকের লেকচারে আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্ব এবং যথারীতি আমরা যেই ইটা মেনটেন করে আসছি যে শুরুতেই থিওরি পড়বো, সূত্র দেখব, এরপর এখান থেকে বোর্ডে কি ধরনের কোশ্চেন আসছে, অ্যাডমিশন টেস্টে ভার্সিটিতে কি ধরনের কোশ্চেন আসছে, ইঞ্জিনিয়ারিং এ কি ধরনের কোশ্চেন আসছে, এই সবগুলো আমরা সলভ করবো। অর্থাৎ একটা টপিক থেকে তোর ইহকাল পরকালে যাবতীয় যত জিনিস লাগবে সবই মোটামুটি এক ক্লাসে তুই পেয়ে যাবি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আসি গ্যাসের গতিতত্ত্ব। তো গতিতত্ত্বে আমরা এই জিনিসটা শিখে আসছি, ফিজিক্সে আমরা এই জিনিস দেখছি অনেকবার যে গ্যাসের আদর্শ গ্যাসের জন্য ক্লসিয়াসের যে সূত্রটা আছে, আমাদের ক্লসিয়াসের সূত্রটা কি ছিল যে পিভি ইকুয়াল টু 1/3 mn c², তাই না? এই সূত্রটা আমরা দেখছি। এখন কথা হচ্ছে কেমিস্ট্রিতে এই জিনিসগুলো আমরা ডিরাইভ করবো কিনা। আমরা সূত্র এস্টাবলিশ শিখি যে এই সূত্র কিভাবে আসছে, অমুক সূত্র কিভাবে আসছে, এগুলো আমরা শিখি, তাই না? বড় করে ইলাবোরেট করে শিখি যে এটা কোথা থেকে আসছে। তো কেমিস্ট্রিতে এই ধরনের জিনিস লাগবে না। কেমিস্ট্রিতে জাস্ট এখানে সূত্রটাই, গ্যাসের গতিতত্ত্বের সূত্রটা জানলে মোটামুটি যথেষ্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের গ্যাসের যে সাধারণ গতিবেগ গুলো আছে, এই গতিবেগ গুলাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি বললাম ভাইয়া? যে গ্যাসের গতিবেগকে গ্যাসের গতিবেগকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। ভাগ করা যায়। এই 3 ভাগ কি কি? কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এখন এই 3 ভাগ কি কি? চল একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমত আসি 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে গড় বেগ। কি বেগ? গড় বেগ। সি এভারেজ, এ বি জি, সি এভারেজ। এভারেজ মানে কি? গড়। এটা হচ্ছে আমার গড় বেগ। এই গড় বেগের রাশিমালা কি? গড় বেগের রাশিমালা হচ্ছে এটা √8 r t বাই পাই এম। এই যে এটা √8 r t বাই পাই এম, এটা। হ্যাঁ, এখন দেখ, খেয়াল করে দেখতো এটাকে আরেকটু মডিফাই করা যায় কিনা। দেখ এইখানে এই যে আর টি ছোটবেলায় আমরা কি শিখছিলাম বলতো ভাইয়া? ছোটবেলায় আমরা এরকম শিখছিলাম না, পিভি ইকুয়াল টু এন আর টি, তাই না? এটা এখন যদি 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, আমার n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই যে আর টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই আর টি ইকুয়াল টু কি লিখতে পারি? পিভি লিখতে পারি, তাই না? কখন? যখন 1 মোলের জন্য চিন্তা করব। তাহলে এখানে যদি আমরা 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে আর টি এর জায়গায় আমরা কি লিখতে পারবো? পি ভি লিখতে পারবো, তাই না? আমরা লিখতে পারবো 8 পিভি বাই পাই এম। আবার এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখ 8 পি বাই পাই ডি। এটা আসলো কিভাবে? খেয়াল করে দেখ, এইখানে আরেকটু মডিফিকেশন আমি করছি। এইখানে কি লেখা যায় দেখ, ছোটবেলায় আমরা শিখছিলাম ডেনসিটি। ডেনসিটি কি? ঘনত্ব। ডেনসিটি ডি ইকুয়াল টু কি? এম বাই ভি, তাই না? তাহলে আমরা যদি এখানে ভি বাই এম কাউন্ট করি, ভি ডিভাইডেড বাই এম, তাহলে কি হবে? ভি ডিভাইডেড বাই এম আমরা কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই এম, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 বাই ডি, 1 বাই ডেনসিটি। তো ওই কাজটাই করছি ভাইয়া এখানে, যে ভি ডিভাইডেড বাই এম কে আমরা কি লিখছি? 1 বাই ডি লিখছি। এই যে এখানে ভি ডিভাইডেড বাই এম 1 বাই ডি। ঠিক আছে, তাহলে আমাদের সি এভারেজ যেটা, গড় বেগ যেটা, এই গড় বেগটা কি? 8 বাই পাই এম। আমরা ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্র দিয়েই করব। এটাকে একটু মডিফাই করে লেখা যায় 8 পিভি বাই পাই এম, এবং সর্বশেষ 8 পি বাই পাই ডি। এখন কথা হচ্ছে ভাই, এত নাটক পাঠকের দরকারটা কি? এগুলো কি রেগুলার আসে? না, সবসময় এরকম বিলকি জিলকি করে আসবে না। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টেস্টে
বা হচ্ছে বোর্ড কোশ্চেনে কিছু তোর এমসিকিউ থাকবে এরকম যে নিচের কোন সমীকরণটি সঠিক, নিচের কোন সমীকরণটি সঠিক নয়। কেমিস্ট্রিতে আবার যারা মেডিকেলে পরীক্ষা দিবি তোদের জন্য এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। তো কেমিস্ট্রিতে এই ধরনের একটা কোশ্চেন আসে যে নিচের কোন সমীকরণটি সঠিক কোনটি সঠিক নয়। তো ও কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা বুঝতে হলে এই কনভার্সন গুলা বোঝা জরুরি। ঠিক আছে, ওকে। এরপরে 2 নাম্বার আর কি আছে এখানে? 2 নাম্বার আমাদের জন্য আছে হচ্ছে সি আর এম এস। আর এম এসটা কি? আর এম এস হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ। আমি একটু পরে বাংলা লিখতেছি, তার আগে এটার রাশিমালাটা একটু লিখি। এটা রাশিমালা এরকম 3RT/m। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় রুট ওভার 3PV/m। হোপফুলি এবার বুঝছি কেমনে পিভি আসলো, ওই যে আগের মতো চিন্তা ভাবনা করে। তারপরে এখান থেকে লেখা যায় রুট ওভার 3P/d। ঠিক আছে, হয়ে গেল কি আমার CRMS, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এরপরে আয় লাস্ট ওয়ান 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে CMPV। এমপিভি কি? মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাধিক সম্ভাব্য বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। আমি উপাশে এগুলা লিখে দিব। হ্যাঁ, তো খেয়াল কর এটা রাশিমালা কিরকম। এটা রাশিমালা হচ্ছে এরকম 2RT/m ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় 2PV/m ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 2P/d। এই যে এটা, ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে মোটামুটি আমার কিসের রাশিমালা? এগুলো হচ্ছে আমাদের এই যে সাধারণ যে বেগগুলো আছে বেগের রাশিমালা। ওকে, বেগগুলো আছে বেগের রাশিমালা এইটা, ঠিক আছে। এখন এইখানে টুকিটাকি টুকিটাকি কিছু ইনফরমেশন ভাইয়া লিখে দেই। সেইগুলো হচ্ছে কিরকম দেখ। প্রথমত হচ্ছে আমাদের সি এভারেজ। সি এভারেজটা কি? এভারেজ হচ্ছে গড় বেগ। ঠিক আছে, CAVG এটা কি? এটা হচ্ছে গড় বেগ, গড় বেগ। ঠিক আছে, এরপরে আয় পরেরটা কি? পরেরটা হচ্ছে CRMS। CRMS, আরএমএসটা কি ভাইয়া? আরএমএস হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, ভেলোসিটি। এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে বর্গমূল গড়, বর্গমূল গড় বর্গবেগ। ঠিক আছে, এরপর আয় 3 নাম্বার। আরেকটা কি লিখছি আমরা? CMPV। এটাতে বই অনেক সময় পিভি দিয়ে লিখতে পারে, মোস্ট প্রবাবল ভেলোসিটি অর প্রবাবল ভেলোসিটি, হোয়াট এভার ইট ইজ। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি? মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এটাকে কি লিখতে পারি আমরা? এটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ, সর্বাধিক সম্ভাব্য। ঠিক আছে, ওকে। তাহলে এই ইনফরমেশন গুলোর পাশাপাশি আরো ছোট দুটা জিনিস জেনে রাখি। সেগুলা কি? সেগুলো হচ্ছে ভাইয়া খেয়াল কর, এইখানে এই যে সূত্রগুলা, এই সূত্রে যখন আমরা ম্যাথ করব তখন আর এর মান আমরা কিসে বসাবো? আর এর মান বসাবো হচ্ছে এসআই এককে। কোন এককে? এসআই এককে। এসআই এককে আর এর মান জানি কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা ঠিক আছে। এট দ্য সেম টাইম আমরা এখানে এমটা বসাবো কিসে? এম কি? ভর। ভরটা বসাবো কিসে? ভরটা বসাবো হচ্ছে কেজিতে। কারণ কি? কারণ এই যে আর বসাইতেছিস তুই কিসে? কেজিতে। এখন আর যদি কেজিতে বসাই আমরা, আমাদের সরি আর বসাইতেছি কিসে? এসআই এককে। তো এসআই এককে আমার এম কি? কেজি। ভর কি? কেজি। তো এই জন্য আমরা আর যেহেতু এসআই এককে বসাবো, এমটা বসাবো কিসে? কেজিতে বসাবো। নর্মালি আমরা অণু পরমাণু বা মানে যারই আমরা ই করি, কোন একটা যৌগের পার্টিকুলার ভর যখন বসে আমরা কিসে? গ্রামে নেই, কিন্তু এখানে সেটাকে কি করতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে।
গ্রামেও আসবে, গ্রামেও বসাবো, সেটা কখন? যখন আর এর মানটা আমরা ডিফারেন্ট কিছু নিব, আর এর মানটা ডিফারেন্ট কিছু নিব, ঠিক আছে? আর এই যে যখন আমি এটা এসআই এককে নিতেছি, তখন আমার বেগটা আসবে কিসে? আমার সি এর মান কিসে আসবে? সি এর মান আসবে হচ্ছে এই যে সি এর মান কিসে আসবে? মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। এখন সি এর মান যদি অন্য কোনো এককে দেওয়া থাকে, তখন আমরা চাইলে কনভার্ট করে নিতে পারবো আমাদের মন মতো, যে আমরা কোন এককে ম্যাথ করব না করব, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, তো যদি ঠিক থাকে তাহলে লাস্ট আরেকটা লাইন আমি লিখে দিই এখানে, সেইটা হচ্ছে এরকম। দেখো, আমরা গ্যাসের গতি শক্তি একটা রাশিমালা পড়ছিলাম না? ওইটা একটু মনে রাখতে হবে আমাদের। গতি শক্তি ই কে ইকুয়াল টু 3/2 NR T। যদি আমরা 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, তখন এটাকে লেখা যায় কি? 3/2 RT। কখন? যখন 1 মোল গ্যাসের জন্য আমরা চিন্তা করি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো আছে, আমরা কি কি লিখছি একটু আবার একটু রিভাইজ দিব আমরা। যে আদর্শ গ্যাসের জন্য ক্লসিয়াসের সমীকরণটা আমরা জানি, PV = 1/3 mc²। এখান থেকে আমরা পরে বললাম যে গ্যাসের গতিবেগকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সি অ্যাভারেজ গড়বেগ, সি আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ, এবং সি এমপিবি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা হচ্ছে কি সর্বাধিক সম্ভাব্য বেগ। ওকে, তো এইগুলা রাশিমালা সহ আমরা দেখলাম, গতি শক্তি দেখলাম, এবং কোনটা দিয়ে কি বোঝায়, এবং মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হচ্ছে আমার এই আর এর মানটা এখানে বসবে এসআই এককে, আর এম এর মানটা বসবে কি কেজিতে, আর এই সিটা আসবে কিসে? মিটার পার সেকেন্ডে। ওকে, তো হোপফুলি আমরা এতটুকু বুঝতে পারছি। যদি এতটুকু বুঝি, তাহলে আমরা যাব হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে এই সূত্র নিয়ে আমরা আরেকটু খেলবো, ঠিক আছে? এই সূত্র নিয়ে আরেকটু খেলবো। সেটা কি? সেটা হচ্ছে সূত্রের বিলকি জিলকি। এই সূত্রের খেলা এখানেই শেষ না, এখানেই শেষ না, আরো একটু খেলবো আমরা। সেটা কিরকম? খেয়াল করে দেখ। ধর আমাদের সিআরএমএস ইকুয়াল টু 1.58 into 10⁴ into root of T/m সেন্টিমিটার পার সেকেন্ড। নরমালি আমি কি বলছিলাম লাস্ট স্লাইডে, যে আমার সি এর মানটা কিসে আসবে? সি এর মানটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে। কিসে আসবে? মিটার পার সেকেন্ড। কিন্তু এবার আমি কি লিখছি? এবার আমি লিখছি এটা সেন্টিমিটার পার সেকেন্ড। কখন কখন এই কাজটা করব আমরা? যখন আমাদের আর এর মানটা, এই যে আর ইকুয়াল টু 8.314 ইন্টু 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন। আর এর মান যখন এইটা বসাবো, তখন আমরা পাবো কি? তখন আমরা পাবো হচ্ছে এই যে এই ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনটা শানে নজুল কি, এটা দিয়ে আমরা করব কি? এটা দিয়ে কাজ আছে, কারণ হচ্ছে আন্দাজে এই জিনিসটা বলতেছি না, শুধুই বলতেছি না, এই এই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ আসে পরীক্ষায়, ঠিক আছে? এই ইকুয়েশনটা দিয়ে পরীক্ষায় ম্যাথ আসে। তো ওই ম্যাথগুলা করতে গেলে আমাদের এই এই ডাটাগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তো এতটুকু একটু মাথায় রাখবো, আমরা মনে রাখবো, এতটুকু একটু মনে রাখবো, যে আমাদের সিআরএমএস ইকুয়াল টু 1.58 ইন্টু 10⁴ ইন্টু রুট ওভার T/m। এখন এই 1.58 ইন্টু 10⁴ এটাকে মুখস্থ করবি না? ভাই মুখস্থ করার দরকার নাই। আমরা সিআরএমএস বলতে কি শিখছিলাম? সিআরএমএস বলতে কি শিখছিলাম দেখতো? এটাতে আমরা শিখছিলাম না এরকম, যে রুট ওভার 3RT/m, এটা না? তো দেখ, টিও আছে এমও আছে, জাস্ট 3 ইন্টু আর এর মানটা বসায় দিবে 8.314 ইন্টু 10⁻7, তারপর এটাকে রুট করলে দেখবি যে চলে আসছে 1.58 ইন্টু 10⁻4। তার মানে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করার কোনো কি দরকার নাই। এখন খেয়াল কর, এখান থেকে আমরা আসলে কি করতে পারি, এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি। দেখ, এই জায়গা থেকে দুইটা ভিন্ন গ্যাসের জন্য আমরা এইভাবে সূত্র এস্টাবলিশ করতে পারি। এই যে এরকম C1/C2 ইকুয়াল টু রুট ওভার T1/T2, আবার লিখতে পারি রুট ওভার M2/M1। কেন?
কারণ ওই যে এম এর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, T1 বাই T2 ইন্টু M2 বাই M1। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে আমাদের কাজে লাগে। এখন এগুলা কখন ভাইয়া, এগুলো হচ্ছে দুইটা ভিন্ন গ্যাসের জন্য, দুইটা ভিন্ন গ্যাসের জন্য। এই যে দুইটা ভিন্ন গ্যাসের সিআরএমএস ধর C1 C2, এটা করলে যদি টি এর সাথে ম্যাথ আসে তো দুইটা ভিন্ন তাপমাত্রা দিল, তাহলে আমরা এই সম্পর্ক নিব। দুইটা ভিন্ন ভর দিল, এই সম্পর্ক নিব। দুইটা তাপমাত্রা, দুইটা ভিন্ন ভর, তখন এই সম্পর্ক নিব। অর্থাৎ যেটা জানতে চাইবে সেই অনুযায়ী আমরা সূত্র নিব। ঠিক আছে, ওকে। তাহলে এটা কখন, এটা হচ্ছে দুইটা ভিন্ন, এটা কখন, এটা হচ্ছে দুইটা ভিন্ন গ্যাসের জন্য, দুটি ভিন্ন গ্যাসের জন্য। দুটি ভিন্ন গ্যাসের জন্য। ঠিক আছে, ওকে। তাই যদি হয়, আসো বাচ্চারা, এরপর আমরা একটু দেখি যে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করতেছে। ওকে, তো এবার আসি আমরা এখানে আরেকটা সূত্র এস্টাবলিশ করব, সেটা হচ্ছে ধর যদি আমাদেরকে বলে সি এভারেজ আর হচ্ছে সিআরএমএস, এই দুইটা তুলনা করতে বলে, তাহলে দেখতো এরকম হয় না, এভারেজ কত, এটা রুট অফ কি লেখা যায়, এভারেজ কত, এভারেজ হচ্ছে 8RT বাই পাই এম। আরএমএস যেহেতু নিচে, এটা উল্টায় দিব, উল্টায় দিলে কি হয়, উপরে হবে আরএমএস কত 3RT বাই এম, তার মানে উপরে এম, নিচে হচ্ছে 3RT, এইটা। ঠিক আছে, তাহলে এখন এটাকে কি লেখা যায় ভাইয়া, এটাকে লেখা যায় এরকম, দেখ এটাকে লেখা যায় এই যে এরকম, উপরে থাকে 8, নিচে থাকে 3 পাই, এটা। ঠিক আছে, এটা। তাহলে সি এভারেজ ডিভাইডেড বাই সি আরএমএস ইকুয়াল টু কি, রুট ওভার 8 বাই 3 পাই, রুট ওভার 8 বাই 3 পাই। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করিস তাহলে আসবে হয়তো 0.9213, ক্যালকুলেশন করলে কত আসবে, 0.9213। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, সি এভারেজ ইকুয়াল টু 0.9213 ইন্টু সি আরএমএস। এই সম্পর্ক আমরা লিখতে পারি। এই সম্পর্কগুলো শুধু এমনি এমনি করাচ্ছি না, আমি বারবার বলতেছি এগুলা থেকে ম্যাথ আসে, এজন্য ভাই এগুলো লিখাইতেছি। ঠিক আছে, এগুলা থেকে ম্যাথ আসে, এজন্য ভাই লিখাইতেছি এগুলা। আচ্ছা, এখন দেখ সিমিলারলি যদি আমরা এইভাবে সি এমপিভির জন্য লিখি, অর্থাৎ এই যেরকম সি এমপিভি ডিভাইডেড বাই সি আরএমএস ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার এমপিভি কি 2, তাই না, তার মানে 2/3, রুট ওভার 2/3। এখন এটাকে ক্যালকুলেট করলে 0.81 সামথিং আসতে পারে, 0.816 বা এই টাইপের কিছু। হ্যাঁ, তো তাহলে এখান থেকে সূত্রটা কি দাঁড়াবে, এখান থেকে সূত্রটা দাঁড়াবে এরকম, সি এমপিভি ইকুয়াল টু 0.8166 ইন্টু সি আর এম, হয়ে গেল কি আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি, অর্থাৎ সর্বাধিক মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাধিক সম্ভাব্য বেগের সাথে কার সম্পর্ক, সর্বাধিক সম্ভাব্য বেগের সাথে কার সম্পর্ক, আমাদের আর এম এস রুট মিন স্কোয়ার ভেলোসিটি সম্পর্ক। আমি আর এস এম লিখছি, এটা আর এম এস রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সূত্রের বিলকি জিলকি। এবার আমরা চলে যাব হচ্ছে এখান থেকে বোর্ডে কি ধরনের কোশ্চেন আসছে, ভার্সিটিতে কি ধরনের কোশ্চেন আসছে, ইঞ্জিনিয়ারিং এ কি ধরনের কোশ্চেন আসছে, ইত্যাদি ইত্যাদি আলোচনায়। ঠিক আছে, তো চল আমরা স্টার্ট করি। হোপফুলি আমরা সূত্র কনভার্সন গুলো বুঝতে পারছি, তো বুঝতে পারলে পরের কোশ্চেন গুলো সলভ করা আমাদের জন্য খুবই ইজি। আয় প্রথমে আয় বোর্ড প্রশ্ন সলভ করব আমরা। আচ্ছা খেয়াল কর কি বলছে, বলছে 30°C তাপমাত্রা, ফাইন। 30°C তাপমাত্রায় কি করতে হবে, 30°C তাপমাত্রায় জেড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ, এটা কি, এটা হচ্ছে আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি নির্ণয় করো। কুমিল্লা বোর্ড 2019 এর কোশ্চেন, কার, জেড এর, জেড এর। এখন আয় জেড কে এটা আগে আমাদের ফাইন্ড আউট করা লাগবে। তো এখানে ইকুয়েশনটা কি আছে ভাইয়া, ইকুয়েশনটা হচ্ছে মিথেন, মিথেন রে তুই কি করলি, পোড়াবি, তাই তো,
দহন করবি, জ্বালাবি। মিথেন কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে জ্বালালে কি হয়? পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, সাথে কোনো না কোনো ভাবে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তার মানে ওই যে জেড, এই জেড বেসিক্যালি কি? এই জেড হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন তোকে বলছে 30°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ বের করো। তো এইটা কি আর কোনো ব্যাপার? এটা করা কোনো ঘটনা? দেখতো ভাইয়া, CRMS ইকুয়াল টু √/3 RT/m ইকুয়াল টু, দেখ, √3 RT। আচ্ছা, এখন এখানে আর এর মান কি বসাবো ভাইয়া? আমরা কি বলছিলাম? 3 RT/m, টি দেয়া আছে, টি কত দেয়া আছে? 30°C, মানে 273 প্লাস 30 ইকুয়াল টু 303 কেলভিন, তাই না? এইটা। তারপর আর এর মান কি কিসে বসাবো আমরা? আর এর মান বসাবো 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার, আর কি বলি, 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এরপরে কি আছে? আর কি লাগবে আমাদের? এম। কার্বন ডাইঅক্সাইডের এম কত? 44। এটাকে আমরা কি করব? এটাকে আমরা কেজিতে নিয়ে যাব। আমি আর কোনোটার কনভার্সন দেখাবো না, একটা ম্যাথের কনভার্সন জাস্ট দেখাই দিলাম। তাহলে এই এমটা কি হবে? 44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, কেজিতে বসাবো। তো এই মানগুলো আমরা এখানে বসায় দেই। প্রথমে আসি 3 ইন্টু 8.314 ইন্টু টি কত? টি হচ্ছে 303 ডিভাইডেড এম কত? এম হচ্ছে 44 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার মিটার পার সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডেটাগুলো জানলে এই ম্যাথগুলোর মতো ইজি কেমিস্ট্রির দুনিয়ায় খুব কম সংখ্যক টপিক আছে। এই ম্যাথগুলোর মতো ইজি কেমিস্ট্রির দুনিয়ায় খুব কম সংখ্যক টপিক আছে। ঠিক আছে, দেখ এখানে মোটামুটি জাস্ট সূত্রটা বসায় দিলেই হয়ে যাচ্ছে। যাই আমরা পরেরটাতে। বলছে 27°C তাপমাত্রা, এই যে 27°C, এই তাপমাত্রায় বি গ্যাসটির 10 গ্রামের গতিশক্তি জুল এককে নির্ণয় কর। গতিশক্তি নির্ণয় করতে বলছে। গতিশক্তি, গতিশক্তি মানে কি? কোনটা এখানে কোনটা নির্ণয় করতে বলছে? ই কে নির্ণয় করতে বলছে। কাইনেটিক এনার্জি, ই কে নির্ণয় করতে বলছে। বি গ্যাসকে এই যে এখানে লিখে দিয়েছে, বি গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, তাহলে কার জন্য? 10 গ্রাম 27°C তাপমাত্রায় 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তো 27°C তাপমাত্রা মানে কি ভাইয়া? মানে টি হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। আর এই যে 10 গ্রাম, এটা কি দেয়া আছে? এটা দেয়া আছে হচ্ছে ডাব্লিউ। ওকে, এবার ছোটবেলায় আমরা একটা সূত্র শিখেছিলাম, কি যেন? ই কে ইকুয়াল টু 3/2 এন আর টি। এখান থেকে আমরা কি লিখতে পারি? 3/2, এই এন কে আমরা কি লিখতে পারি ভাইয়া? এন কে লিখতে পারি W/m/R/T। ঠিক আছে, কেন? কারণ ওই যে আমাদের ডাব্লিউ দেয়া আছে, 10 গ্রামের কথা বলে দেয়া আছে, এই জন্য আমরা এইভাবে গেলাম। তো এখন এটা হচ্ছে 10, এম কত? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এম কত? 44। ঠিক আছে, এরপরে আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314 ইন্টু তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 300। এবার ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে কত হয় দেখি। ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত হয়? আচ্ছা, ক্যালকুলেট করে দেখি কত হয়। ওই ভ্যালুটা আমরা কি করব? এখানে বসায় দিব। ঠিক আছে, ওই ভ্যালুটা বসায় দিব। ওকে, আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস, এই যে গতিশক্তি বের করার ক্ষেত্রে যে আর ইসার মানটা কিন্তু কেজিতে নেই নাই, কারণ উপরে কি আছে? উপরে গ্রাম আছে, তাই না? ওই যে 10 গ্রাম, এই 10 গ্রাম, এই জন্য এটা গ্রামে নিছি, গ্রামে গ্রামে কাটা যাবে। আর এখানে আসতেছে কিসে? এককটা আমার এখানে যে এনার্জিটা আসতেছে সেটা কিসে? জুলে আসতেছে, জুলে। ঠিক আছে, জুলে আসতেছে। ওকে, তাহলে এই গেল আমাদের এটা কোথাকার কোশ্চেন? রাজশাহী বোর্ড 2022 কোশ্চেন। ওকে, আচ্ছা, যাই আমরা পরেরটাতে। খুবই সিম্পল, এক লাইনের সূত্র জাস্ট, আর কিছুই না কিন্তু। এই দেখ, এক মোল গ্যাসের অণুর গতিশক্তি নির্ণয় করো। এক মোল গ্যাসের জন্য অণুর গতিশক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা, কি কি ডেটা দেওয়া আছে? তাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, তাই তো? তা আমাদের কি বলছে?
গতিশক্তি নির্ণয় করতে। গতিশক্তির সূত্র কি ভাইয়া? ই কে ইকুয়াল টু 3/2 NRT। তো গতিশক্তি নির্ণয়ের জন্য অ্যাকচুয়ালি দেখ এইখানে এই টি ছাড়া আর লাগে কি কিছু? আর কিছুই লাগে না। তাহলে আমার টি তো দেয়াই আছে, 3/2 এন কত? 1 মোল গ্যাসের জন্য বলছে, তাহলে 1 ইন্টু আর কত? 8.314 ইন্টু তাপমাত্রা কত? 25°C, মানে 298। এখানে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো একদম সিম্পল ম্যাথ, জাস্ট মানে 2 মার্কের ম্যাথ, এমসিকিউ ম্যাথ টাইপের। এটা কি ম্যাথ টাইপের? মোটামুটি এমসিকিউ ম্যাথ টাইপের। হোপফুলি এই জিনিসগুলো তোরা পারবি, ঠিক আছে? ওকে, তাহলে যাই আমরা পরেরটাতে। আচ্ছা, 27°C তাপমাত্রায় দেখ, 27°C তাপমাত্রায় এই গ্যাসটির 10 গ্রাম, কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রামের গতিশক্তি জুল এককে নির্ণয় করো। এক্স্যাক্টলি সেম ম্যাথটা যেটা করছি, এক্স্যাক্টলি একটু আগে যে ম্যাথটা করছি। পার্থক্য কি? পার্থক্য ওইখানে ছিল কার্বন ডাই অক্সাইড, কিন্তু এখানে কে? এখানে হচ্ছে হাইড্রোজেন। তা হাইড্রোজেন হলে এম এর মান কত হবে ভাইয়া? এম এর মান হবে 2। বাকি সব তো পারবি। এখানে এটা কি? ডাব্লিউ, এই যে ডাব্লিউ, শেষ। তাপমাত্রা 27°C দেয়াই আছে, তাহলে ই কে ইকুয়াল টু 3/2 ইন্টু W/M ইন্টু আর টি। তোর লাগবে কি বল? এমন কিছু আছে দুনিয়ায়? এই ম্যাথে এমন কিছু আছে যেটা তোর কাছে নাই? ডাব্লিউ জানিস, এম জানিস, আর জানিস, টি জানিস, তাহলে এই ম্যাথটা মিলাইতে তোর বাধাটা কোথায়? কষ্টটা কোথায়? কষ্টটা হচ্ছে প্র্যাকটিসে। তো হোপফুলি এইটুকু প্র্যাকটিস আমরা বাসায় করবো। এটা কি? এটা হচ্ছে বাসার ওয়ার্ক। ঠিক আছে বাচ্চারা, এইটুকু করতে তোরা পারবি, তোদের উপর বিশ্বাস রাখলাম। যাই তাহলে পরেরটাতে। 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় কি করতে বলছে? ওয়াই গ্যাসটির, এই যে ওয়াই গ্যাসটি, এই গ্যাসটির একটি অণুর, দেখ পার্থক্যটা কোথায় আছে, একটি অণুর কথা বলছে। এই একটি অণুর গতিশক্তি নির্ণয় করো 25°C তাপমাত্রায় ওয়াই গ্যাসটি, ঠিক আছে? একটি অণুর কথা বলছে। তো খেয়াল করে দেখ বাচ্চারা, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ই কে ইকুয়াল টু 3/2 NRT। এখন ভাই যখন একটি অণুর কথা বলে তখন আমরা n ইকুয়াল টু কি লিখবো? n/n, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমরা মান বসায় দিই, 3/2 ইন্টু n/na ইন্টু আর টি। ওকে, এখন আয় 3/2 ইন্টু একটি অণুর কথা বলছে, তাহলে n এর মান কত? 1। নিচে অ্যাভোগাড্রো নাম্বার কত ভাইয়া? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু আর টি। আর এর মান কত? 8.314 ইন্টু তাপমাত্রা কত? 25°, মানে হচ্ছে 298, এত। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এখানে ওই এন এর মানটাতে একটু ভেরিয়েশন আনতে পারে, যে সেটা গ্রামেও দিয়ে দিতে পারে বা অণু পরমাণু সংখ্যা দিয়ে দিতে পারে, হোয়াটএভার, যেটাই দেখ তোরা পারবি। কারণ n ইকুয়াল টু n/na, w/m, bs, v/22.4, 24.8 ইত্যাদি ইত্যাদি সবই তোদের সেই 9-10 থেকে মুখস্থ আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। 0°C তাপমাত্রা। আচ্ছা দেখতো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। এই ম্যাথটা খুব দারুণ একটা ম্যাথ। কোথায় আসছে? ঢাকা বোর্ড 2022। বলছে 25°C তাপমাত্রা এবং 1 atm চাপে এম গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত গ্রাম পার লিটার, ঠিক আছে? এটা বলছে 30°C তাপমাত্রা, 30°C তাপমাত্রায় 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এখন এখানে যেহেতু 8 গ্রাম দেওয়া আছে, তাহলে এই এম গ্যাসটার আণবিক ভর আমাদের বের করতে হবে, তাই না? আণবিক ভর। তো আণবিক ভরটা বের করলে পরে আমরা এই 8 গ্রাম বসায় ওই যে ওই সূত্রটা, এই যে এই সূত্রটাতে আমরা বসায় দিতে পারবো। এই যে এই সূত্র আমরা বসায় দিতে পারবো, W/M, ডাব্লিউ হবে 8 গ্রাম, এমটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এমটা আমাদের খুঁজে বের করতে হবে। তা আমরা দেখি এমটা খুঁজে বের করতে পারি কিনা। তো প্রথমে আমরা যেতটুকু জানি, ছোটবেলায় শিখছি, ওই সূত্র আগে লিখি। যে আমরা শিখছি ই কে ইকুয়াল টু 3/2 ইন্টু W/M ইন্টু আর টি,
ঠিক আছে? তো এখানে আগে আমরা মান বসাই, 3/2 ইন্টু W1 কত 8 গ্রাম, এম আমরা জানি না, ঠিক আছে? আর কত, আর হচ্ছে 8.314 ইন্টু টি, টি কত বলছে যে 0°C তাপমাত্রায় 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি মানে 273, ঠিক আছে? এখন এইখানে যদি এম এর মানটা আমরা জানি, এম এর মানটা যদি আমরা বের করতে পারি এই জায়গায় এ এম এর মানটা, তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া? আমাদের প্রথম কাজ হচ্ছে এম এর মানটা খুঁজে বের করা। এখন এই এম এর মানের জন্য দেখতো আমাদের কি কি দেয়া আছে, এম এর মানের জন্য আমাদের কি কি দেয়া আছে আমরা একটু দেখি। ওকে, দেখ কি দেয়া আছে, এই জায়গায় 25°C তাপমাত্রা, মানে এটা হচ্ছে আমার T1, আর এখানে ঘনত্ব দেয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার D1, 0°C তাপমাত্রা দেয়া আছে মানে T2 দেয়া আছে। আমরা যদি D2 বের করতে পারি তাহলে আমরা একটা হিন্টস পাবো। কিভাবে পাবো দেখ, খেয়াল কর। এখানে আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? T1 D1 ইকুয়াল টু T2 D2। এটা কোথায় শিখছি মনে আছে কি তোদের? মনে থাকবে কেন, পড়াশোনা তো করিস না, করলে তো মনে থাকতো। দেখ, এটা ছোটবেলায় শিখেছিলাম আমরা যেদিন চার্লসের সূত্র পড়েছি, চার্লসের সূত্র একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম। সেই অনুসিদ্ধান্ত থেকে আমরা শিখছিলাম T1 D1 ইকুয়াল টু T2 D2 বা D1 T1 ইকুয়াল টু D2 T2 হোয়াটএভার। তো আমরা এখানে মান বসাই দিই ভাই, মান বসা। T1 কত 25° মানে 298 ইন্টু D1 কত ওই যে 1.775 ইকুয়াল টু T2 কত, T2 হচ্ছে 0° মানে 273 ইন্টু D2 আমরা জানি না, এখান থেকে D2 এর একটা মান আমরা পাবো। D2 এর মানটা কত ভাই একটু দেখি, D2 এর মানটা লাগবে, না হলে কিন্তু এই ম্যাথ কমপ্লিট করা যাবে না, ঠিক আছে? তো D2 হচ্ছে 1.94 গ্রাম পার লিটার, ঠিক আছে? 1.94 গ্রাম পার লিটার। এখন দেখ বাচ্চারা, এখানে আমরা একটা হিন্টস পেয়ে গেলাম যে এই যে গ্রাম পার লিটার এই কথাটার মানে আমরা কি বুঝি। 1.92 গ্রাম পার লিটার এই কথাটার মানে আমরা কি বুঝি, মানে হচ্ছে 1 লিটারের ভর, 1 লিটার যে গ্যাসটা নিয়ে আমরা কথা বলতেছি ওই যে এম গ্যাস, এই এম গ্যাসের 1 লিটারের ভর হচ্ছে 1.94 গ্রাম। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এম। এই এমটা কি, এমটা হচ্ছে 1 মোলের ভর, আর 1 মোল মানে কত 22.4 লিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখতো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 লিটার এর ভর 1.94 গ্রাম, সুতরাং 22.4 লিটার, 22.4 লিটারের ভর কত 1.94 ইন্টু 22.4, 1.94 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 1, লিখলে হয় না লিখলে হয়। তাহলে এইখান থেকে আমরা দেখব যেটা ভরটা কত আসে, 1.94 ইন্টু 22.4, এটা মোটামুটি 44 এর আশেপাশে হবে, ধর 44 গ্রাম, ঠিক আছে? তো এইবারে যে এম এর জায়গায় এখানে এম ইকুয়াল টু যদি 44 গ্রাম আমরা বসাইলে এই ক্যালকুলেশন থেকে আমরা যে বাক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই ম্যাথটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, সুন্দর ম্যাথ, আমরা হোপফুলি বুঝতে পারছি। বুঝলে আমরা এটা ইজিলি করতে পারবো। এটা আহামরি এমন কোনো ম্যাথ না যে যেটা করতে আমাদের একদম কলম টলম ভেঙে ফেলতে হবে, খাতা ছিঁড়ে ফেলতে হবে। খুবই সিম্পল জিনিস, ঠান্ডা মাথায় করলেই হবে। যে আমাদের সূত্র তো আমরা জানি, এখানে কোনটার অভাব আছে, যেটার অভাব আছে সেটা বের করার জন্য নিশ্চয়ই ডেটা দেওয়া থাকবে, কারণ ম্যাথ জিনিসটাকে তোকে হিন্টস দিয়ে দিবে, ডেটা দিয়ে দিবে, বাকিটা তুই ক্যালকুলেট করবি। তো এই যে হিন্টস দিয়ে দিছে আমাদের এই ইটা ঘনত্বটা, তো ঘনত্বটা না বুঝলে ম্যাথটা কমপ্লিট করতে পারবি না। কিন্তু ঘনত্বটা যদি বুঝিস যে গ্রাম পার লিটার বলতে কি বুঝাইছে, যে আমার 1 লিটারের ভর এত, তাহলে 22.4 লিটার বা 1 মোলের ভর কত। এই যে 22.4 লিটারের যে ভর, এটা কি মূলত, এটা কি, এটাই হচ্ছে আমার সেই এম। এখন যদি স্পেসিফিকলি তোকে বলে যে এই গ্যাস কোনটা, তুই বলে দিতে পারবি যেটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 গ্রাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যাই পরের ম্যাথে। হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে ভার্সিটি কোশ্চেনে। এতক্ষণ আমরা কি করলাম, বোর্ড কোশ্চেন দেখলাম, এবার আমরা যাবো হচ্ছে
ভার্সিটির কোশ্চেন, যে এখান থেকে ভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে। ঠিক আছে, তো চল শুরু করি। ওকে, প্রথমত আয় হ্যাঁ দেখ, প্রথম ম্যাথটা একটু দেখি আমরা। একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন, আচ্ছা হাইড্রোজেনের এবং অক্সিজেনের আরএমএস বেগের অনুপাত কত? আচ্ছা এইবার দেখ, ছোটবেলায় আমরা কিছু সূত্র শিখছিলাম, এই যে এরকম দেখ, C1/C2 √M2/M1 বা T1/T2 বা T1T2 M2M1। ঠিক আছে, এখন C1/C2 √M2/M1 আমাদের কি বলছে? হাইড্রোজেন আর অক্সিজেনের কথা বলছে না? হাইড্রোজেন আর অক্সিজেনের কথা বলছে। তাহলে আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? যে সি অফ ধর হাইড্রোজেন H2/C of O2 =M of O2/M of S2। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে C1/C2 √M2/M1, অর্থাৎ এখানে হাইড্রোজেন উপর, এখানে হাইড্রোজেন নিচে, যেহেতু কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার তোরা মান বসায় দে, এখানে এটাতে মান বসায় দিলে ম্যাথ হয়ে যাচ্ছে। বলছে গ্যাসের অনুপাত বের করতে বলছে, তো এটাই তো অনুপাত। অনুপাত হলে কত? √√M অফ অক্সিজেনের কত? 16। ঠিক আছে, হাইড্রোজেনের কত? 2। ঠিক আছে, অক্সিজেন সরি অক্সিজেন হচ্ছে 32, দুঃখিত। অক্সিজেনের কত? 32, হাইড্রোজেন হচ্ছে 2, তার মানে √16, তার মানে কত? 4। শেষ, এটাই আমাদের। ঠিক আছে, এটা কথা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, 8-9 এর কোশ্চেন। তো খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, হোপফুলি আমরা পারবো। ঠিক আছে, ওকে। এরপরে বলছে 27°C তাপমাত্রায় এক অণু অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ কত হবে বের করো। তো আমার সূত্র কি? CRMS √3RT/M, এই যে এটা। ঠিক আছে, তো এখান থেকে √3RT, 3 ইন্টু আর এর মান কত? 8.314 ইন্টু টি তাপমাত্রা কত? 27°C মানে কত ভাইয়া? 300 ডিভাইডেড বাই এম কার? অক্সিজেনের 32 ইন্টু এটাকে কিসে নিতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, মিটার পার সেকেন্ড। ওকে বাচ্চারা, হোপফুলি আমরা পারবো। ঠিক আছে, হোপফুলি পারবো। ওকে, যাই তাহলে আমরা পরের ম্যাথে। 300 কেলভিন তাপমাত্রায় 300 কেলভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অণুর গতি কত? আচ্ছা, এখন কোন গতির কথা বলছে? সি এভারেজ, সি আরএমএস, সি এমপিভি, যেটাই বলুক লাগবে কি? তাপমাত্রা। তো তাপমাত্রা দেয়া আছে, নাইট্রোজেনের ভর দেয়া আছে, দুইটাই দেয়া আছে, তাহলে আর কিছু দরকার আছে কি? কিছু দরকার নাই, সূত্র বসায় দিবি। তোর যদি আরএমএস বের করতে মন চায় আরএমএস বের করবি, এমপিভি বের করবি, এভারেজ বের করবি, সবগুলাই বের করতে পারবি। কারণ সবগুলা সূত্রেই কি লাগে? সবগুলা সূত্রেই এম লাগে, সবগুলা সূত্রেই টি লাগে, এবং এই দুইটাই কি দেয়া আছে? এই যে টি দেয়া আছে, এই যে এম দেয়া আছে। শেষ। ঠিক আছে, এটা করলাম না। 27°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ কত? মোটামুটি ম্যাথ যা আসে করা হয়ে গেছে, এবার বাকি সব তোদের হোম কাজ। 0°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 49330 সেন্টিমিটার পার সেকেন্ড। গ্যাসটির আণবিক ভর কত? কি জানতে চাইছে? গ্যাসটির আণবিক ভর জানতে চাইছে। আচ্ছা, খেয়াল করে দেখ, এখন এটা কিসে আছে ভাইয়া? সেন্টিমিটারে আছে। তো সেন্টিমিটারে যেহেতু দেয়া আছে, সেন্টিমিটার দেওয়া থাকলে আমরা কিসে যেন নেই এককটা? ওই যে এইটাকে আর এর মানটা আমরা আরগে বসাই, তাই না? 10⁻7 দিয়ে গুণ দিয়ে দিই, 10⁻7 দিয়ে গুণ দিয়ে দিলেই আমাদের ভরটা কিসে আসবে? গ্রামে আসবে। খেয়াল কর, এইখানে 0°C তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ এত সেন্টিমিটার, গ্যাসটির আণবিক ভর কত? ঠিক আছে, তো আমরা সূত্র বসাই। CRMS √3
3RT/m, m এর মানটাই তো আমরা বের করব, তাই তো? এখন দেখ কি কি দেওয়া আছে। এটা দেওয়া আছে কত, 49330 ইকুয়াল টু কত হবে, √3 ইন্টু আর এর মান কত, 8.314 ইন্টু 10⁻7। কেন? ওই যে দ্বিতীয় পেজে যে সূত্রটা দেখাইছিলাম, সেন্টিমিটার পার সেকেন্ড আমরা কখন নেই, যখন সেন্টিমিটার পার সেকেন্ড আমরা কখন নিব, যখন এটাকে 10⁻7 দিয়ে গুণ দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টু টি তাপমাত্রা কত, 0 ডিগ্রি মানে 273 ডিভাইডেড বাই এম। এই এমটা এবার কিসে আসবে ভাইয়া, এই এমটা এবার ডিরেক্ট আসবে হচ্ছে গ্রামে। এমটা কিসে আসবে, গ্রামে আসবে। কারণ কি, কারণ আমরা কিন্তু এবার আর এর মানটার এসআই এককে নেই নাই, যে এম কেজিতে আসবে। এখন তোর মনে হইতে পারে যে ভাইয়া না, আমরা এতক্ষণ যেভাবে শিখছি ওভাবে শিখবো, আমরা এই ঝামেলায় যাব না। তাহলে এই যে ব্যাগটা দেওয়া আছে, এটাকে তুই কি করবি, এটাকে তুই মিটার পার সেকেন্ডে নিয়ে যাবি। নিয়ে গেলে তোর এমটা তুই কিসে পাবি, এমটা পাবি হচ্ছে কেজিতে। তখন ওইটার আবার 1000 দিয়ে ভাগ দিয়ে গ্রামে নিয়ে আসবি। কারণ নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা আণবিক ভর কিসে বের করি, গ্রামেই হিসাব করি। এই যে এত এত আণবিক ভর, এত মৌল, পরমাণু পরমাণু, এত যৌগ ইত্যাদি ইত্যাদির আণবিক ভর কিসে হিসাব করি, গ্রামে হিসাব করি। তো এটার গ্রামে অ্যান্সার দেওয়াটাই কি সৌন্দর্য, ঠিক আছে? ওকে, তাহলে হোপফুলি আমরা পারবো। এভাবে করতে পারবি, ওভাবে করতে পারবি, তোর খুশি, তুই যেভাবে করবি তোর খুশি। বলছে 25°C তাপমাত্রায়, ওকে, 0.5 গ্রাম একই গ্যাসের অণুসমূহের গতিশক্তি এত, গ্যাসটি কি? আচ্ছা, গ্যাসটি কি, এই গ্যাসটি কি মানে কি বুঝাইছে, গ্যাসটা কি মানে এম বের করতে হবে। এম বের করলে তো আমরা বুঝবো যেটা কোন গ্যাস, তাই না? এম বের করলে বুঝবো। আমাদের সূত্র কি, E k equal to 3/2 ইন্টু W/m ইন্টু RT। মান বসা। E কে কত দেওয়া আছে, 66.36 ইকুয়াল টু 3/2 ইন্টু W কত ভাইয়া, বলছে 0.5 গ্রাম, 0.5 গ্রাম বাই m ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু তাপমাত্রা 25 ডিগ্রি মানে কত, 298। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এম এর মান যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলছে কি গ্যাসটি কি, তো এম এর মান ধর তুই পাইলি হচ্ছে কত, এম এর মান পাইলি হচ্ছে ধর 28, তখন তুই আন্দাজ করতে পারবি কি, যেটা হচ্ছে নাইট্রোজেন, তাই না? আবার এটা কি হইতে পারে, এটা হইতে পারে কার্বন মনোক্সাইড, কারণ কার্বন মনোক্সাইডের কত, 28। তো এরকম ধর আসলো 44, তখন তুই কি বলবি, কার্বন ডাইঅক্সাইড। আসলো 32, কি বলবি, অক্সিজেন। সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এম, এম এর ভ্যালুর উপর নির্ভর করে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো যে এটা কি ধরনের গ্যাস, ঠিক আছে? ওকে, তাহলে বাচ্চারা যাই এবার আমরা পরের স্টেপে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। আয়, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে দেখ, প্রথম কোশ্চেনটা বলছে দেখাও যে গ্যাস অণুসমূহের বর্গমূল গড় বর্গ গতিবেগ। আচ্ছা, তার মানে বর্গমূল গড় বর্গবেগ আরএমএস পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তাপমাত্রার সমানুপাতিক এবং গ্যাসের আণবিক ভরের ব্যস্তানুপাতিক। কার, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ওই যে সূত্রটা আছে না, সূত্রটা দেখাইতে বলছে। তো আমরা ক্লসিয়াসের সূত্র থেকে কি শিখছিলাম ভাইয়া, ক্লসিয়াসের সূত্র থেকে শিখছিলাম পিভি ইকুয়াল টু 1/3 mn/c², এটা, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি, c² ইকুয়াল টু PV/3PV/mn, ঠিক আছে? এখান থেকে c ইকুয়াল টু কি লিখতে পারি, √ওভার PV মানে কি, RT, তাই না? তার মানে 3RT, আর m ইন্টু n। আচ্ছা, এই n যদি 1 মোল হয় তাহলে 1 মোল গ্যাসের যে ভরটা সেটা কি, m, তাই না? তার মানে c কি, 3RT/m। এখন c যখন 3RT/m, তখন এই c টা অ্যাকচুয়ালি কি, এই c টা হচ্ছে CRMS ইকুয়াল টু √ওভার 3RT/m, √3RT/m। এখান থেকে কি লিখতে পারি ভাইয়া, এখান থেকে আমরা লিখতে পারি এই যে CRMS, এটা ইজ প্রপোর্শনাল টু √T ইজ প্রপোর্শনাল টু √1/m,
তার মানে আমাদের জানতে চাইছিল কি, আমাদের জানতে চাইছে হচ্ছে যে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই যে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এট দ্য সেম টাইম পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, এই যে পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক আমরা দুইটাই দেখাই দিছি। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ছোটবেলায় এই ধরনের কোশ্চেন আসতো পরীক্ষা এখান থেকে, ঠিক আছে? ওকে, তাহলে যাই আমরা বুয়েটের কোশ্চেন অনেক আগে আসছে, 5-6 দিকে আসছিল, ঠিক আছে? বাট এগুলো রিপিট হইতে পারে, আবার পুনরায় আসতে পারে, এই সেম জিনিসটা আবার দিতে পারে, অসম্ভবের কিছু না। হ্যাঁ, আমরা তো এইভাবেই পড়াশোনা করি, যে কোনো একটা টপিক ধরে আগে আমরা ইতিহাস দেখি, যে বিগত বছরের ইতিহাস কি বলে, ওখান থেকে কি কি আসছে ওই জিনিসগুলা, ঠিক আছে? ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের অণুর বর্গমূলের গড় বর্গবেগ কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ। তো আমার মনে হয় না এটার করানোর দরকার আছে, এতক্ষণ ক্লাস করার পর এটা হোপফুলি তোরা পারবি। CRMS ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম, রুট ওভার 3RT বাই এম, যা হবে তা। সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় ক্লোরিন, কত তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এনটিপিতে সালফার ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। আচ্ছা, বর্গমূল গড় বর্গবেগের সমান হবে, অর্থাৎ বলছে সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় আমার ক্লোরিন গ্যাসের যে আরএমএস বেগটা আছে এইটা সালফার ডাই অক্সাইডের যে আরএমএস বেগ আছে সেটার সমান হবে। তবে সালফার ডাই অক্সাইডের আরএমএস তাপমাত্রাটা কত? এনটিপিতে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এসটিপি এনটিপি সেম পড়াইছিলাম আমি, মনে আছে কিনা তোদের? ওকে, তো এখন দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি C1 বাই C2। তো C1 তুই যদি ক্লোরিন ধরে নিস তাহলে এখান থেকে কি লেখা যায়, বা C1 যদি তুই সালফার ডাই অক্সাইড ধরে নিস, যেটাই ধরে নিস, এখান থেকে কি লেখা যায়, এরকম লেখা যায় কিনা দেখ। T1 বাই এই যে T অফ সালফার ডাই অক্সাইড ডিভাইডেড বাই T অফ ক্লোরিন ইনটু M অফ ক্লোরিন ডিভাইডেড বাই M অফ সালফার ডাই সালফার ডাই অক্সাইড, M অফ সালফার ডাই অক্সাইড। দেখ খেয়াল কর, আমরা কি পড়ছিলাম, C1 বাই C2 ইকুয়াল টু T1 বাই T2 ইন্টু M2 বাই M1। I repeat, T1 বাই T2 ইন্টু M2 বাই M1, ঠিক আছে? তো এখন T অফ সালফার ডাইঅক্সাইডকে যদি 1 ধরি, তাহলে T2 কে ক্লোরিন, তাহলে ভরের ক্ষেত্রে উপরে কে যাবে? M অফ ক্লোরিন ডিভাইডেড বাই M অফ সালফার ডাইঅক্সাইড। এখন বলছে দুইটা আরএমএস বেগ সমান হবে ভাইয়া, এই দুইটা বেগ সমান, তার মানে এখানে মান কত? এখানে মান হচ্ছে 1 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দেখ এখান থেকে মানটা কিরকম আসে, রুট অফ টি অফ সালফার ডাইঅক্সাইড কত? এনটিপি, এনটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273। এই যে এনটিপিতে টি কত? টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। ওকে, এইটা ইনটু এম অফ ক্লোরিন, ক্লোরিনের ভর কত? 71। টি অফ ক্লোরিন আমরা জানি না, এটা আমরা বের করব। টি অফ ক্লোরিন ইনটু এম অফ সালফার ডাইঅক্সাইড কত? 32 এম অফ সালফারের কত? 32, আর অক্সিজেনের কত? 32, তাহলে 64, 64। এখান থেকে আমরা টি অফ Cl2 ক্লোরিনের মান বের করব, যেটা আসবে সেটাই আমাদের, ঠিক আছে? এটা একেবারে আহামরি যে অনেক কঠিন প্রশ্ন তা না, সিম্পল, শুধু আমরা ভ্যালুটা বসায় দিব, একেবারে সিম্পল, জাস্ট ভ্যালুটা বসায় দিব। এই পাশে যেহেতু 1 আছে, উভয় পক্ষে রুট করে দিলে রুট অটোমেটিক উঠে যাবে, এই রুটকে ক্যালকুলেশনে আনারও দরকার নাই, ঠিক আছে? সো হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে যাই পরেরটাতে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার পার সেকেন্ড, ওই যে আগে যেটা করছি সেন্টিমিটারে রাখছি, ঠিক আছে? এটা সেম দিছে। গ্যাসটির নাম এবং আণবিক সংকেত নিম্নের কোনটি হবে? গ্যাসটির নাম এবং আণবিক সংকেত নিম্নের কোনটি হবে? কি কি দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, অ্যামোনিয়া দেওয়া আছে, তারপরে কি C3H8 প্রোপেন এটা দেওয়া আছে, নাইট্রিক অক্সাইড দেওয়া আছে। তো দেওয়া থাকলে আমাদের সূত্র কি? CRMS ইকুয়াল টু রুট অফ 3RT বাই M। মান বসা, CRMS কত দেওয়া আছে?
4123.2, তার মানে 4123.2 ইকুয়াল টু রুট অফ 3 ইন্টু আর এর মান কত 8.314 ইন্টু 10⁻7। কেন? কারণ ওই যে সেন্টিমিটার পার সেকেন্ডে নিছি এই জন্য। ইন্টু তাপমাত্রা কত 227 ডিগ্রি সেলসিয়াস মানে 300 ডিভাইডেড বাই এম। এখন ভাইয়া এখান থেকে এম এর মানটা তুই বের করে তুই দেখবি যে কার আণবিক ভর এখানে আছে। যার আণবিক ভর থাকবে সেটাই অ্যান্সার, যার আণবিক ভর নাই সেটা অ্যান্সার না, শেষ। এখন তুই যদি দেখেন যে এম পাইলে সেটা কারোর সাথে মিলে নাই, তার মানে অ্যান্সার নাই। যে উপরে চারটা কটা দেওয়া আছে, চারটার কোনোটাই অ্যান্সার না, বা যদি কোনো একটার সাথে মিলে যায় তাহলে সেটাই অ্যান্সার। বুঝাইতে পারছি কি? অর্থাৎ এম এর মানটা এখানে যার এম এর মানের সাথে মিলে যাবে সেটাই আমার অ্যান্সার। যদি না মিলে তাহলে বলবো যে উপরোক্ত কোশ্চেনে কারেক্ট অ্যান্সার নাই। ডিয়ার স্যার, প্রিয় স্যার, কোশ্চেনে কারেক্ট অ্যান্সার নাই। ঠিক আছে, ওকে। তাহলে যাই আমরা পরেরটাতে। বলছে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে কত তাপমাত্রায়? ঠিক আছে, তার মানে কার তাপমাত্রা চাইছে? কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা চাইছে। ওদিকে দেয়া আছে কার? ওদিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনেরটা দেয়া আছে। এবার বলছে দুইটা সমান হবে, তার মানে আমাদের ওই যে একটু আগে যে ম্যাথটা করছি দেখ, এটা একটু অনেকের প্যাচ লাগতে পারে, এই জন্য আবার করি এটা। আমরা সি আর এম এস নিতেছি, তার মানে সি অফ ধর কি কি আছে কার্বন ডাই অক্সাইড আর ক্লোরিন, আমি নিলাম কার্বন ডাই অক্সাইডের উপরে নিলাম সি অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই সি অফ ক্লোরিন ইকুয়াল টু রুট অফ C1/C2, তাহলে কি হবে রুট অফ T1/T2। এখন C1 যদি আমি কার্বন ডাই অক্সাইড ধরি তাহলে T1 কি? কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, যেটা আমরা জানি না। তারপর টি অফ কার্বন ডাই অক্সাইড বাই T1/T2, এখানে কি টি অফ ক্লোরিন ইনটু, এবার এম উপরে বসবে, এম অফ ক্লোরিন ডিভাইডেড বাই এম অফ কার্বন ডাই অক্সাইড। এবার বাচ্চারা শুধু মান বসায় দেয়, মান বসায় দিলে হচ্ছে। এই দুইটা যেহেতু সমান, কি বলছে? ওই যে বলছে সমান হবে, তার মানে এই দুইটার মান কত? এই দুইটার মান হচ্ছে 1। ক্লিয়ার? সমান হলে কাটাকাটি চলে যায়, 1 ইকুয়াল টু, এবার এখানে মান বসায় দিই। যদিও 1 এর এই দুই পাশে স্কোয়ার করলে কি এটা বর্গমূলটা উঠে যাবে, আমি জাস্ট মানগুলা লিখে দিচ্ছি। টি অফ কার্বন ডাই অক্সাইড জানি না, এম অফ Cl2 ক্লোরিনের ভর কত 71, টি অফ ক্লোরিন 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 ইনটু এম অফ কার্বন ডাই অক্সাইড কত 44। এখান থেকে আমার টি অফ কার্বন ডাই অক্সাইডের মান যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হোপফুলি আমরা এটা পারবো, এটা না পারার কোনো কারণ আমি দেখতেছি না। ওকে, তাহলে যাই পরেরটাতে। বলছে দেখাও যে অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক এবং গ্যাসের আণবিক ভরের ব্যস্তানুপাতিক। এটা অলরেডি আমরা কি করে আসছি, করে আসছি। এরপর হচ্ছে কত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান। এটাও আমরা কি করে আসছি, দুইটা অলরেডি হয়ে গেছে, বাসায় প্র্যাকটিস করবো। এটা কি, এটা হচ্ছে হোম কাজ। ওকে, লাস্ট ওয়ান আজকের ক্লাসের জন্য, লাস্ট ওয়ান। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুসমূহের গতিশক্তি নির্ণয় করো। তো এইটা মনে হয় যে না পারার কোনো কারণ আমি দেখতেছি না, ইতিমধ্যে আমরা এগুলা করে আসছি। যে ই কে ইকুয়াল টু 3/2 W/m/T, মান বসায় দে 3/2 ইন্টু W কত 1 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 ইন্টু আর এর মান কত 8.314 ইন্টু এখানে 25 ডিগ্রি মানে কত ভাইয়া 298। এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের কি গ্যাসের গতিতত্ত্বের যে ধরনের প্রশ্ন বোর্ডে, ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং এ আমরা মোটামুটি যদি একটু মনোযোগী থাকি, যদি ক্লাসটা করে থাকি ঠিকঠাক মতো, তাহলে অলরেডি বুঝে গেছি যে এখানে সব একই টাইপের কোশ্চেন আসে, ঘুরে ফিরে কি আসে, একই টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, তো হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাসটা করে নিই, করে এটার উপর সুন্দর একটা নোট করে ফেলবো। নোট করলে আমরা মোটামুটি এই টপিকের উপর একটা সুন্দর আয়ত্ত চলে আসবে আমাদের। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। পরিবেশ রসায়নের 10 নম্বর পর্বে আবার দেখা হচ্ছে। টোটাল 12টা পর্ব আসবে।
12টা পর্বে হোপফুলি এই চ্যাপ্টারের সকল প্রশ্নের সকল মোটামুটি ভার্সিটি এবং মানে অ্যাডমিশন এবং বোর্ড কোশ্চেনে আমরা অ্যান্সার করতে পারবো এবং ভবিষ্যতে যেসব কোশ্চেন আসবে সেগুলো ইজিলি ট্রাই দিতে পারবো। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।